আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি আইনের শিক্ষার্থীদের জন্য জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের একটি অধ্যায় ওনারশিপ বা মালিকানা নিয়ে। আজ ওনারশিপ বা মালিকানার দ্বিতীয় পর্ব। আমরা ইতোমধ্যে প্রথম পর্বের আলোচনা করেছি। যদি আপনি প্রথম পর্বের আলোচনা না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল আরিফস লিগাল ভিউয়ের প্লে স্টোর থেকে দেখতে পারেন। আমরা ওনারশিপ বা মালিকানার প্রথম লেকচারেই দেখেছি আমাদের এই লেকচারে মোট 5টি সিনোপসিস রয়েছে। ইতোমধ্যে আমরা প্রথম লেকচার আলোচনা করেছি। আজকের আলোচনা ডেফিনিশন অব ওনারশিপ, মালিকানার সংজ্ঞা নিয়ে। আজকে এই আলোচনায় আমরা মালিকানার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ওনারশিপ বা মালিকানা সম্পর্কে অস্টিন একটি চমৎকার সংজ্ঞা দিলেও তার এই সংজ্ঞা সমালোচনার ঊর্ধ্বে নয়। জুরিসপ্রুডেন্সের অন্যান্য স্কুলের স্কলার্সরা এই অস্টিনের ডেফিনেশনকে ক্রিটিসিজম করেছেন, অর্থাৎ তারা এই সংজ্ঞাকে কয়েকটি ক্ষেত্রে সমালোচনা করেছেন। আমরা একটু দেখি কি বলছি। প্রথম যে সমালোচনাটি করা হয় সেটি হলো ওনারশিপ ইজ নট আ সিঙ্গেল রাইট বাট এ বান্ডল অফ রাইটস। আমরা আমাদের প্রথম লেকচার কনসেপ্ট অফ ওনারশিপে বলেছিলাম এই ওনারশিপের ধারণাটা কেমন বা প্রকৃতিটা কেমন, এক্ষেত্রে স্কলার্সরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন ওনারশিপ ইজ অ্যান অ্যাগ্রিগেট অফ রাইটস, অর্থাৎ ওনারশিপ বা মালিকানা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো মালিকানা বা অধিকার নিয়ে ওনারশিপ। আবার অনেকে বলেছিলেন ওনারশিপ ইজ আ সিঙ্গেল কম্প্রিহেন্সিভ রাইট, অর্থাৎ ওনারশিপ এমন একটি অধিকার যে একক অধিকারের মধ্যে অনেকগুলো ছোট ছোট অধিকার এমনিতেই থাকে, অর্থাৎ ওনারশিপের মধ্যে আলাদা আলাদা অনেকগুলো অধিকার থাকবে এভাবে বলার প্রয়োজন নেই। ওনারশিপ বা মালিকানা আছে, এমনিতেই ওই অধিকারগুলো ওনারশিপের মধ্যে থাকবে। ঠিক তেমনি ভাবে দেখেন ওনারশিপের সংজ্ঞা অস্টিন যেভাবে দিয়েছেন তাতে মনে হচ্ছে তার সমালোচকরা বলছে যে অস্টিন বলছে ওনারশিপ হচ্ছে এ সিঙ্গেল রাইট, অর্থাৎ এ সিঙ্গেল কম্প্রিহেন্সিভ রাইট যারা বলেছেন তাদের অনুসারী হচ্ছেন অস্টিন। অন্যদিকে যারা তার সমালোচনা করেন তারা বলছেন যে না, ওনারশিপের মধ্যে হচ্ছে এ বান্ডল অফ রাইটস, ছোট 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 অনেকগুলো অধিকারের সমষ্টি নিয়ে হচ্ছে ওনারশিপ। এখানে এইভাবে সমালোচনা করা হয়েছে। অস্টিনও ঠিক আছেন, যারা সমালোচনা করছেন তারাও ঠিক আছেন। অস্টিনের বিরুদ্ধে দ্বিতীয় সমালোচনাটি হচ্ছে ইনডিফিনিটনেস অফ ইউজ ইজ কনস্ট্রেইনড ইন প্র্যাকটিস, অর্থাৎ সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে যে অবাধ স্বাধীনতা, বাস্তবে ব্যবহারের ক্ষেত্রে সেটি ঠিক নয়, সেটি বিপরীত। কিরকম দেখেন, যারা তার সমালোচক তারা বলছে যে একজন ব্যক্তি তার সম্পত্তি কখনোই অবারিতভাবে ব্যবহার করতে পারে না, তাকে রাষ্ট্রীয় কিছু আইন মেনে চলতে হয়। তিনি তার প্রতিবেশীর নুইসেন্স বা উৎপাত ঘটাচ্ছেন কিনা বিবেচনায় রাখতে হয়। তার সম্পত্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেগুলো তাকে অনুসরণ করতে হয়। তার এই সম্পত্তি ব্যবহার করার ক্ষেত্রে ওই যে সোসাইটি বা যে অঞ্চলে তিনি বসবাস করেন সেইখানের সুনির্দিষ্ট কোনো বিধিবিধান আছে কিনা সেগুলোও তাকে অনুসরণ করতে হয়। তাই অস্টিন যে সম্পত্তি ব্যবহার করার ক্ষেত্রে ইনডেফিনিটনেস শব্দটা ব্যবহার করেছেন, অসীমতা বা অবারিত অধিকার, বাস্তবে সে অধিকার সম্পত্তি ব্যবহার করার ক্ষেত্রে থাকে না। অস্টিনের সংজ্ঞার তৃতীয় সমালোচনাটি হচ্ছে ডিসপোজিশন ইজ নট আনরেস্ট্রিক্টেড, অর্থাৎ সম্পত্তি হস্তান্তর বা বিলি বন্টনের ক্ষেত্রে আমরা যে অবারিত স্বাধীনতার কথা বলছি
বাস্তবে সেটি নয়। সম্পত্তি বিলি-বন্টনের ক্ষেত্রে, হস্তান্তর করার ক্ষেত্রেও ওই রাষ্ট্রীয় আইনে সুনির্দিষ্ট কোনো বাধা নিষেধ থাকতে পারে। যেমন আমরা যদি দেখি একজন মুসলিম তার সব সম্পত্তি উইলের মাধ্যমে হস্তান্তর করতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে তার যদি উত্তরাধিকারীরা থাকে তাদের জন্য সম্পত্তি রেখে সর্বোচ্চ 1/3 বা 3/1 সম্পত্তি হস্তান্তর করতে পারে। অতএব চাইলে যে তিনি সব সম্পত্তি হস্তান্তর করবেন বিষয়টি এমন নয়। এটি হয়তো মুসলিমদের জন্য প্রযোজ্য। আপনি বলতে পারেন অমুসলিমদের জন্য কোনো বিধান নাই। হ্যাঁ, লক্ষ্য করুন আমাদের দেশের যে রাষ্ট্রীয় আইন স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট, সে আইনে বিধান আছে একজন ব্যক্তি বর্তমানে বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া স্বাভাবিকভাবে 60 বিঘার বেশি সম্পত্তি নিজের দখলে রাখতে পারেন না। তো সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি সম্পত্তি হস্তান্তর করতে চান তাহলে এমন একজন ব্যক্তিকে দিতে পারবেন না যার 60 বিঘার বেশি সম্পত্তি রয়েছে। আবার চাইলেই তিনি সব কৃষি জমিকে অকৃষিকাজে ব্যবহারের জন্য হস্তান্তর করতে পারবেন না। অর্থাৎ রাষ্ট্রীয় আইনে এই রকম সুনির্দিষ্ট বাধা নিষেধ থাকে। সে কারণে অস্টিন যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে অবারিত স্বাধীনতার কথা বলেছে, বাস্তবে সেটি সম্ভব নয়। অস্টিনের ডেফিনেশনের চতুর্থ যে সমালোচনাটি রয়েছে সেটি হচ্ছে ডিউরেশন ইজ নট আনলিমিটেড, অর্থাৎ একটি সম্পত্তি ভোগ দখলের অধিকার আসলে কখনোই আনলিমিটেড থাকে না, কারণ কখনো কখনো এই সম্পত্তির অধিকার আসলে শেষ হয়ে যেতে পারে। যেমন যদি ভদ্রলোক মারা যান তাহলে তার অধিকার ব্যবহারের শেষ হয়ে যায়, তিনি আর ব্যবহার করতে পারেন না, হয়তো তার মালিকানা তার উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর হয়। রাষ্ট্র যদি তার সম্পত্তি কখনো ব্যবহার করার জন্য নিয়ে নেয় তাহলে ওই ব্যক্তির ওই অধিকার শেষ হয়ে যায়। আরও বিভিন্নভাবে ওই সম্পত্তিতে মানুষের অধিকার শেষ হতে পারে। অর্থাৎ অস্টিন যে বলছে এই মালিকানার অধিকারটা বা ডিউরেশনটা হচ্ছে অসীম, বাস্তবে সেটি সত্য নয়। অস্টিনের ডেফিনেশনের পঞ্চম সমালোচনা হচ্ছে অস্টিনের ডেফিনেশন শুধুমাত্র লিগাল সেন্স বা আইনি অর্থে একটি সম্পত্তির সাথে আরেকজন ব্যক্তির অধিকারকে বুঝিয়েছে, কিন্তু সম্পত্তির সাথে যে একজন ব্যক্তির একটি রিলেশনাল ক্যারেক্টার বা সম্পর্কগত চরিত্র আছে, অনেকে মনে করেন ওনারশিপ ডেফিনেশনের মধ্যে অস্টিন সেটাকে ওভারলুক বা উপেক্ষা করেছেন। অর্থাৎ অস্টিন শুধুমাত্র আইনি সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু সম্পত্তির মালিকের সাথে সম্পত্তির যে ব্যবহার বা ব্যবহার করার যে উদ্দেশ্য সেখানে তিনি গুরুত্ব দেননি। অস্টিনের এই ডেফিনেশনের সর্বশেষ সমালোচনা হচ্ছে fails to accommodate modern regulatory and social realities, অর্থাৎ বর্তমান সময়ে একজন ব্যক্তির সম্পত্তি ব্যবহার করার ক্ষেত্রে ওই সোসাইটি, ওই রাষ্ট্রের আধুনিক বিষয়বস্তুগুলোকে মাথায় রেখে তারপর তার সম্পত্তিকে ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনি যে আপনার সম্পত্তিটি ব্যবহার করছেন সেখানে জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, পাবলিক হেলথের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কোনো বিষয়ের ক্ষতি হচ্ছে কিনা, সে বিষয়গুলোকে তাকে বিবেচনায় রেখে ব্যবহার করতে হয়। কিন্তু সমালোচকদের বক্তব্য হলো অস্টিন যে ডেফিনেশন দিয়েছে সেখানে এই আধুনিক বিষয়গুলোকে তিনি উপেক্ষা করেছেন। এই বিষয়গুলো হচ্ছে যারা অস্টিনের সমালোচক তারা অস্টিনের সংজ্ঞার সমালোচনা করে থাকেন।